এদেরটা একটু সংক্ষেপে পড়াই দিই। বেশি কিছু লিখতে হবে না, কারণ এগুলো মোটামুটি আমাদের জানা। জাস্ট যেগুলো বলবো সেগুলো লিখবা একটু একটু করে। তো ফার্স্ট অফ অল হচ্ছে উদ্ভিদ সাহিত্যের জনক কে বলতো? স্টেফেন হেলস না? স্টেফেন হেলস কে কি বলা হয়? উদ্ভিদ সাহিত্যের জনক। তো আহ এটা তোমাদের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এখন। আমাদের খনিজ লবণ পরিশোষণ, খনিজ লবণ পরিশোষণ, এটা থেকে আমরা কি কি পড়বো? তো আমাদের লবণ পরিশোষণের অঙ্গ কোনটা উদ্ভিদের ক্ষেত্রে? উদ্ভিদ কোন অঙ্গ দিয়ে লবণকে পরিশোষণ করে বলো তো? লবণ পরিশোষণের অঙ্গ, পরিশোষণের অঙ্গ, এটা হচ্ছে মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চলের নবগঠিত কোষগুলা। ঠিক আছে? তাহলে সাথে কিন্তু মূলরোমও থাকবে। তাহলে মূলরোম প্লাস মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল, তাই না? আচ্ছা, এইটা হচ্ছে লবণ পরিশোষণের অঙ্গ। এখন সর্বাপেক্ষা দ্রুত গতিতে কোন কোন আয়ন শোষিত হয়? পটাশিয়াম এবং নাইট্রেট। পটাশিয়াম এবং নাইট্রেট এই দুইটা আয়ন সর্বে সবচেয়ে বেশি দ্রুত কি হয়? পরিশোষিত হয়। আর সবচেয়ে মন্থর গতিতে কোনটা হয়? সবচেয়ে মন্থর গতিতে হয় হচ্ছে ক্যালসিয়াম এবং সালফেট, তাই না? ক্যালসিয়াম এবং সালফেট এই দুইটা আয়ন সবচেয়ে মন্থর গতিতে শোষিত হয়। আর পটাশিয়াম এবং নাইট্রেট এই দুইটা আয়ন সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হয়। তো আমাদের উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় উপাদান কয়টা বলো তো? 17টা, তাই না? 17টা উপাদানের মধ্যে আহ তোমার অত্যাবশ্যকীয় যে উপাদান আছে তার মধ্যে 8টা হচ্ছে কি? 8টা হচ্ছে মাইক্রোমৌল, তাই না? আর 9টা হচ্ছে ম্যাক্রোমৌল। তো এই যে মাইক্রোমৌল ম্যাক্রোমৌল 9টার মধ্যে দেখো আমাদের সহজ হচ্ছে এটা মনে রাখা, মাইক্রোমৌল। কারণ হচ্ছে ক্লোরিন এবং ব্রোমিন, বোরন, এই দুইটা হচ্ছে পি ব্লকের মৌল। বাকি যতগুলো আছে সবগুলো ডি ব্লকের। তাহলে ক্লোরিন এবং ব্রোমিন, বোরন, বোরন এই দুইটা বাদে বাকিগুলো দেখো, আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, নিকেল, মোলিবডেনাম, সবগুলো কি? ডি ব্লকের মৌল। তাহলে মাইক্রোমৌল মনে রাখার উপায় হচ্ছে ক্লোরিন এবং বোরন বাদে বাকিগুলো সব কি হবে? ডি ব্লক হবে। আর ম্যাক্রোমৌল হচ্ছে হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার, এগুলো হচ্ছে তোমার 1 থেকে 18-এর মধ্যে মৌল, যেগুলো 1 থেকে 20-এর মধ্যে আর কি। তো যে কোনো একটা মনে রাখলেই হইলো তোমাদের, যে কোনো একটা থেকে প্রশ্ন আসে। এখন ঘাসের জন্য কোন উপাদান প্রয়োজন হয়? ঘাসের জন্য সিলিকন লাগে, তাই না? প্রয়োজনীয় উপাদানগুলো সিলিকন। তারপর C4 উদ্ভিদের জন্য কি লাগে? C4 উদ্ভিদের জন্য লাগে হচ্ছে সোডিয়াম, তাই না? তারপরে নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য কি লাগে? নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য দরকার হচ্ছে তোমার কোবাল্ট। কি দরকার? কোবাল্ট। আর সামুদ্রিক শৈবালের জন্য কি লাগে? সামুদ্রিক শৈবাল লাগে আয়োডিন। কি লাগে? আয়োডিন। তাহলে ঘাসের জন্য সিলিকন লাগে, C4 উদ্ভিদের জন্য লাগে সোডিয়াম, নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য লাগে কোবাল্ট, সামুদ্রিক শৈবালের জন্য লাগে আয়োডিন। ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমাদের মাটিতে খনিজ লবণ প্রাপ্যতার মতবাদ কয়টা? 2টা মতবাদ আছে, তাই না? একটা হচ্ছে কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ আর কার্বন ডাইঅক্সাইড মতবাদ।
জাস্ট মতবাদ দুটার নাম পড়বা তাতেই হবে, এখান থেকে প্রশ্ন তেমন আসে না। এখন আমাদের খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়া কি কি আছে বলো তো? প্রক্রিয়া দুইটা, একটা হচ্ছে সক্রিয় আর একটা হচ্ছে নিষ্ক্রিয়, তাই না? আচ্ছা, সক্রিয় মানে কি? এখানে তোমার মেটাবলিক এনার্জি লাগবে, বিপাকীয় শক্তি লাগে। এখানে বিপাকীয় শক্তি লাগে না, বুঝছো? তাহলে এখানে যেহেতু বিপাকীয় শক্তি প্রয়োজন আছে, আর এখানে কি প্রয়োজন নাই, এখানে প্রয়োজন নাই। এখানে শোষণ হার বৃদ্ধি পাবে, শোষণ হারটা কি হবে? বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? কারণ হচ্ছে এখানে মেটাবলিজম এনার্জি লাগবে, বিপাকীয় শক্তি লাগবে, এটিপি খরচ হবে। এটিপি যেহেতু খরচ হচ্ছে, তাহলে কি শোষণ হার বৃদ্ধি পাবে। আর এখানে কি থাকে? স্বাভাবিক থাকে, এখানে শোষণ হারটা স্বাভাবিক থাকে। তারপরে এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন একসাথে শোষিত হয়। ক্যাটায়ন এবং অ্যানায়ন একই সাথে কি হয়? শোষিত হয়। এই দুইটা আয়ন একই সাথে শোষিত হয়, কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু একই সাথে সংগঠিত হবে না এটা। তারপরে এইখানে এনজাইমের গুরুত্বটা ভূমিকা আছে, কারণ এখানে এটিপি তৈরি হবে, বুঝছো? এই জন্য এখানে এনজাইম লাগবে, আর এখানে লাগবে না, বুঝছো? তাহলে আমাদের সক্রিয় পরিশোষণ এবং নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে পার্থক্য কি? বিপাকে শক্তি প্রয়োজন আছে এক জায়গায়, আরেক জায়গায় নাই। এক জায়গায় শোষণ আর বৃদ্ধি পায়, আরেক জায়গায় স্বাভাবিক থাকে। এক জায়গায় ক্যাটায়ন অ্যানায়ন একই সাথে শোষিত হয়, এক জায়গায় হয় না। এক জায়গায় এনজাইম লাগে, আরেক জায়গায় লাগে না। এখন তোমাদের সক্রিয় পরিশোষণ এবং নিষ্ক্রিয় পরিশোষণের যে মতবাদগুলা পড়বা। তো সক্রিয় মতবাদ কি কি আছে বলো তো? সক্রিয় শোষণের মতবাদ কি কি আছে বলো, কে বলতে পারবা? সাইটোক্রোম চেইন মতবাদ, আর একটি হচ্ছে ওই যে প্রোটন কি কো ট্রান্সফার ওইটা। হ্যাঁ, একটা হচ্ছে লুন্ডেগারের, তাই না? লুন্ডেগরের মতবাদ। এখানে বাহকের নাম কি বলো? এটাকে বলা হয় কি? সাইটোক্রোম পাম্প মতবাদ বলা হয়, তাই না? এটাকে বলে সাইটোক্রোম পাম্প মতবাদ। আচ্ছা, কেন সাইটোক্রোম পাম্প মতবাদ বলা হয়? কারণ এখানে বাহকের নামটা হলো সাইটোক্রোম। বাহককে এখানে, বাহকটা হলো সাইটোক্রোম। এখান থেকে আর কিচ্ছু পড়তে হবে না, ঠিক আছে? তো এতটুকু পড়া এখান থেকে। তাহলে লুন্ডেগরের মতবাদ একটা, একটা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, তাই না? আচ্ছা, এখানে মূলত এখানে আমাদের যে প্রোটিন আছে, প্রোটিনটা হচ্ছে আয়নের বাহক হিসেবে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে লেসিথিন বাহক মতবাদ, লেসিথিন বাহক, লেসিথিন বাহক। আচ্ছা, আমরা তো জানি যে লেসিথিন একটা ফসফোলিপিড, এটা একটা কি? এটা একটা ফসফোলিপিড। তো এইখানে এটা হচ্ছে আয়ন বাহক হিসেবে কাজ করে, বুঝছো? এটা এখানে আয়ন বাহক। তাহলে এই তিনটা যদি কি হয়, সক্রিয় পরিশোষণ হয়, তাহলে নিষ্ক্রিয় কোনগুলো হবে বলো? নিষ্ক্রিয় হচ্ছে বাকি চারটা। নিষ্ক্রিয় কোনগুলো? বাকি চারটা মতবাদ। তাহলে বাকি চারটা কি কি আছে? ব্যাপন মতবাদ, তারপরে আয়ন বিনিময় মতবাদ, আয়ন বিনিময়, তারপরে ডোনাল্ড সাম্যাবস্থা, আর একটা কি ছিল? ব্যাপক প্রবাহ। ব্যাপক প্রবাহ। তাহলে ব্যাপন প্রবাহ একটা, ব্যাপক প্রবাহ একটা, ঠিক আছে? ব্যাপক প্রবাহটা কখন হয় বলো তো? প্রস্বেদন টানের সময়। কি কখন হয়? প্রস্বেদনের টানের সময় হয়, অর্থাৎ যখন প্রস্বেদন টান হয়, তখন কি অনেক পরিমাণ পানি বের হয়ে যায় না? তো তখন হচ্ছে এটা হয়। তাহলে চারটা মতবাদ এবং এখানে তিনটা মতবাদ। প্রশ্নে আসবে নিচের কোনটা সক্রিয় পরিশোষণের মতবাদ, অথবা নিচের কোনটা নিষ্ক্রিয় শোষণের মতবাদ। সো এটা আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ? আচ্ছা, তাহলে এখন আমাদের প্রভাবক গুলো পড়তে হবে, যে কি কি প্রভাবক আছে। তো আমরা একটা জিনিস কথা মনে রাখবো শুধুমাত্র, যে
ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতি, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতি কি করে বলো তো? উপস্থিতিতে কোন আয়নটা বাধাগ্রস্ত হয়? উপস্থিতিতে পটাশিয়াম আয়নের, পটাশিয়াম আয়নের কি করে, শোষণটাকে বাধাগ্রস্ত করে। ঠিক আছে। আচ্ছা, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতিতে পটাশিয়াম আয়নের শোষণকে বাধাগ্রস্ত হয়। আচ্ছা, এখন আসলে প্রশোধন কি, প্রশোধনটা কি? প্রশোধনটা হচ্ছে উদ্ভিদের বায়বীয় অঙ্গ থেকে যে অতিরিক্ত পানি বাষ্প আকারে বের হয়ে যায়। তো প্রশোধন থেকে মূলত 99% পানি বের হয়। কত ভাগ পানি বের হয়? 99% পানি বের হয়ে যায় বাষ্প আকারে। আচ্ছা, এটা তো আমরা জানি তাই না? প্রশোধন তো সহজ আছে। তো প্রশোধনকে বলা হয় কি প্রয়োজনীয় অমঙ্গল বলা হয়। কি বলা হয়? প্রয়োজনীয় অমঙ্গল। আচ্ছা। তো নেসেসারি ইভিল বলে, ইংলিশে বলে নেসেসারি ইভিল। আচ্ছা, গ্যানং পটোমিটার দিয়ে এটা মাপা হয় কি দ্বারা? গ্যানং পটোমিটার। এইটা দ্বারা, এইটার সাহায্যে কি করা হয় বলতো? প্রশোধন নির্ণয় করা হয়, প্রশোধন হার, প্রশোধন হার নির্ণয় করা হয়। তাহলে গ্যানং পটোমিটার, গ্যানং পটোমিটার দিয়ে প্রশোধন হারকে নির্ণয় করা হয়। এখন প্রশোধন তিন প্রকার, কয় প্রকার? তিন প্রকার আছে। একটা পত্ররন্ধ্রীয়, একটা হচ্ছে কি কিউটিকুলার, একটা লেন্টিকুলার। তো আমাদের পত্ররন্ধ্রে প্রশোধন কি? এটা দিয়ে পাতা দিয়ে যায় তাই না? পাতা, কচি কাণ্ড, ফুলের বৃতি, পাপড়ি, এইসব জায়গাতে পত্ররন্ধ্র থাকে তাই না? এই পত্ররন্ধ্র দিয়ে কি হয়, পানি বের হয়ে যায়। এখানে 95 থেকে 98 ভাগ পানি বের হয়ে যায় এটার মাধ্যমে, তাই না? তো পাতাই হচ্ছে কি, পাতাই হচ্ছে প্রশোধনের প্রধান অঙ্গ, তাই না? এটা তো তোমরা জানোই। আচ্ছা, এখন আসো ত্বকীয় বা লেন্টিকুলার, ত্বকীয় বা সরি, ত্বকীয় বা কিউটিকুলার, কিউটিকল দিয়ে যায়, বুঝছো? তো কিউটিকল দিয়ে যখন যাবে তখন তাকে বলা হয় ত্বকীয় প্রশোধন। তো আমরা জানি যখন এই পত্ররন্ধ্র দিয়ে প্রশোধন চলতে থাকে তখন কিন্তু এটা চলতে থাকবে না, অর্থাৎ এটা যখন বন্ধ হয়ে যাবে তখন এটা চলবে। তাহলে 2 থেকে 5 ভাগ পানি বের হয়ে যায়। তা 2 থেকে 5 ভাগ প্রশোধন কি হয়, তোমার কিউটিকল দিয়ে হয়। আর লেন্টিকুলার প্রশোধন কোনটা? লেন্টিকুলার, লেন্টিকুলার হচ্ছে আমাদের যখন কাণ্ডের মধ্যে লেন্টিসেল তৈরি হয়। হ্যাঁ, লেন্টিসেল একটা গহ্বর বা ফাঁকা জায়গা বলি আমরা, ঠিক আছে? তো একটা উদ্ভিদের যখন সেকেন্ডারি বৃদ্ধি হয়, সেকেন্ডারি বৃদ্ধির সময় লেন্টিসেল তৈরি হয়। কখন তৈরি হয়? উদ্ভিদের সেকেন্ডারি যখন বৃদ্ধি হয়, বুঝছো? তো এই উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধির সময় কি তৈরি হয়? এই লেন্টিসেলটা তৈরি হয়। এবং এই লেন্টিসেল থেকে 1 ভাগ পানি বের হয়। কত ভাগ পানি বের হয়? 1 ভাগ। তাহলে কখন তৈরি হয় লেন্টিসেল, এটা জানতে হবে। এবং কত ভাগ পানি বের হয়? 1 ভাগ পানি। এখান থেকে দুটিকে জানলেই এনাফ। এখন আসো প্রশোধনের জন্য আমরা কি পড়বো, একটা পত্ররন্ধ্র। তো পত্ররন্ধ্র আমরা এটা সম্পর্কে জানছি না আগের অধ্যায়ে? তো আগের অধ্যায় কিন্তু ছিল যে পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র দিয়ে তোমার কি হয়, এখানে কি কি থাকে, উপাদানগুলো কি কি? দুইটা অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ থাকবে, একটা সুস্পষ্ট নিউক্লিয়াস থাকবে, বহু ক্লোরোপ্লাস্ট থাকবে, এক আর কি থাকবে, ঘন সাইটোপ্লাজম থাকবে। তাহলে ঘন সাইটোপ্লাজম, বহু ক্লোরোপ্লাস্ট, একটা সুস্পষ্ট নিউক্লিয়াস থাকবে রক্ষী কোষের মধ্যে, বুঝছো? রক্ষী কোষের উপাদানটা জানতে হবে। এবং এখানে কি থাকে, দুইটা পাতার উপরিতলে অর্ধচন্দ্রাকৃতি রক্ষী কোষ থাকে। আচ্ছা, প্রজাতি ভেদে, প্রজাতি ভেদে প্রতি বর্গ সেন্টিমিটারে, প্রতি বর্গ সেন্টিমিটারে কয়টা থাকে করে বলো তো? এলাকা 1000 থেকে 60,000 কি থাকে, পত্ররন্ধ্র থাকে, পত্ররন্ধ্র থাকে 1000 থেকে 60,000। আচ্ছা। এবং উদ্ভিদের ক্ষেত্রে অধিকাংশ উদ্ভিদের পত্ররন্ধ্র কখন পূর্ণ খোলা থাকে, পূর্ণভাবে খোলা থাকে কখন বলো তো?
পূর্ণ খোলা থাকে কখন? সকাল 10টা থেকে 10টা থেকে 11টা। 11টা। আর বিকাল 2টা থেকে 3টা। 2টা থেকে 3টা। আচ্ছা, পত্রবন্ধ কিন্তু রাতের বেলা বন্ধ থাকে। কি হয়? রাতের বেলায় বন্ধ থাকে। সো আমরা জানি যে ব্লু লাইট বা নীল আলো, ব্লু লাইট বা নীল আলো, ঠিক আছে, এটা কি করে? পত্রবন্ধ খুলতে সহায়তা করে। অর্থাৎ পত্রবন্ধ খোলাকে ত্বরান্বিত করে হচ্ছে ব্লু লাইট, তাই না? পত্রবন্ধ খোলা ত্বরান্বিত করে। আচ্ছা, তো আরেকটা জিনিস মনে রাখবা যে লুক্কায়িত পত্ররন্ধ্র, লুক্কায়িত পত্ররন্ধ্র, এই লুক্কায়িত পত্ররন্ধ্র কি করে বলো তো? প্রস্বেদনের হারকে হ্রাস করে। প্রস্বেদনের হার হ্রাস করে। তা লুক্কায়িত প্রস্বেদন পত্ররন্ধ্র আমাদের প্রস্বেদনের হারকে হ্রাস করতে পারে। মনে থাকবে? আচ্ছা, এখন আসো, এই যে পত্ররন্ধ্র, এরা কিন্তু তিনটা গুরুত্বপূর্ণ কাজে সহায়তা করে। শোষণেও সহায়তা করে, প্রসাধনের সহায়তা করে, এবং সালোক সংশ্লেষণ। অর্থাৎ তিনটা উদ্ভিদের শারীরবৃত্তীয় যে কাজ আছে, তিনটাতেই তারা সহযোগিতা করে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে। তো এটা জানতে হবে যে ওরা তিনটা কাজেই সাহায্য করে: প্রসাধন, শ্বসন, আর কি, সালোক সংশ্লেষণ। এই তিনটা কাজে সহায়তা করে। এখন পত্ররন্ধ্র বন্ধ এবং খোলা হওয়ার কৌশলটা জানতে হবে। পত্ররন্ধ্র কখন খোলে, কখন বন্ধ হয়, এটা ভালো মতো একটু বুঝতে হবে, ঠিক আছে? তো অনেক মতবাদ আছে, সব মতবাদ তোমাদের লাগবে না। তো বিজ্ঞানী এফি লয়েড, এফি লয়েড, তিনি হচ্ছে কি দিছিলেন? স্টার্চ সুগার মতবাদ দিছিলেন, স্টার্চ সুগার মতবাদ। তারপরে বিজ্ঞানী এইচ ভন মহল, এইচ ভন মহল, তিনি হচ্ছে কি করছিলেন? তিনি বলছিলেন যে কি, রক্ষী কোষের যে স্ফীতির পরিবর্তন, এটাই হচ্ছে পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার প্রধান কারণ। রক্ষী কোষটা স্ফীতি হবে, আবার আগের মতো হয়ে যাবে, এটাই হচ্ছে খোলা বন্ধ হওয়ার প্রধান কারণ। আর বিজ্ঞানী সায়েরি কি বলছিলেন যে, বিজ্ঞানী সায়েরি বলছিলেন যে যে তোমার রক্ষী কোষ বা আমাদের যে শ্বেতসার মানে স্টার্চ, শ্বেতসার ও চিনির আন্তঃপরিবর্তন যখন হয়, তো আন্তঃপরিবর্তনের যে পিএইচ এ পরিবর্তন, পিএইচ এ পরিবর্তনটাই হচ্ছে আমাদের পত্ররন্ধ্র বন্ধ এবং খোলা হওয়ার মূল কারণ। কারণ কি জানো? আমাদের যে স্টার্চটা আছে উদ্ভিদের, স্টার্চটা কিন্তু পানিতে অদ্রবণীয়। তো পানিটা যখন অদ্রবণীয় হবে, তখন পানির কি হবে? স্টার্চটা যখন অদ্রবণীয় হবে, তো তখন কি হয় বলো তো? পানির বহিরবিস্রবণ হয়। কি হয়? বহিরবিস্রবণ। এখন বহিরবিস্রবণ হলে কি হয়? পত্ররন্ধ্র খুলে যায় না বন্ধ হয় বলো তো? পানির যদি বহিরবিস্রবণ হয়, পত্ররন্ধ্র খুলবে না বন্ধ হবে? বন্ধ হবে। হ্যাঁ। আর অন্তঃবিস্রবণ হইলে? খুলে যাবে। হ্যাঁ। এটাই হচ্ছে কথা, যে যদি অন্তঃবিস্রবণ প্রক্রিয়া হয়, তখন পানি গ্রহণের ফলে কোষের স্ফীতি অবস্থা হয়। এটাকে বলা হয় টার্জিডিটি। কি বলা হয়? টার্জিডিটি বলা হয়। আচ্ছা, আর বহিঃস্রবণ ফলে কি হয়? পানি কোষের বাইরে চলে আসে। আচ্ছা, এখন বিজ্ঞানী এস ইমামুরা,
তিনি বলছিলেন যে পটাশিয়াম আয়নটা কারণে পত্ররন্ধ্র খুলে বন্ধ হয়। তো পটাশিয়াম আয়ন যখন প্রবেশ করে তখন পত্ররন্ধ্র খুলে যায়। ঠিক আছে। এখন পটাশিয়াম আয়ন কখন প্রবেশ করে? যখন তোমার কোষের মধ্যে কি হয়, কার্বন ডাই অক্সাইড কমে যায়, তখন পটাশিয়াম আয়ন প্রবেশ করে। ঠিক আছে। পটাশিয়াম আয়ন প্রবেশ করলে কি হবে? রক্ষী কোষে পানি প্রবেশ করবে। পানি প্রবেশ করলে কি হবে? পত্ররন্ধ্র খুলে যাবে। ঠিক আছে। তো মনে রাখতে হবে কোষে কার্বন ডাই অক্সাইড কমে গেলে আর রক্ষী কোষ থেকে যখন রক্ষী কোষ থেকে যখন কি হয়, এইচ প্লাস আয়নটা সক্রিয়ভাবে বের হয়ে যায়। কি হয়ে যায়? সক্রিয়ভাবে বের হয়ে যায়। তখন পত্ররন্ধ্র খুলে যায়। তো পত্ররন্ধ্র কখন খুলে যায়? যদি পটাশিয়াম আয়ন প্রবেশ করে কোষে, যখন কার্বন ডাই অক্সাইড কমে যায় তখন। আর রক্ষী কোষ থেকে যখন হাইড্রোজেন আয়ন বের হয়ে যায় তখন পত্ররন্ধ্র খুলে যায়। এখন আমাদের পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয় বলো তো? পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে? মেসোফিল। হ্যাঁ, পাতার গ্রাউন্ড টিস্যু হচ্ছে মেসোফিল, গ্রাউন্ড টিস্যু। তো এই যে মেসোফিলটা আছে, এই মেসোফিল কোষে যখন পানির অভাব হয়, ঠিক আছে, কোষে কিসের অভাব হইলে? পানির অভাব। পানির অভাব হইলে সেখানে কি তৈরি হয় বলো তো? অ্যাবসিসিক অ্যাসিড। কি তৈরি হয়? অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হয়। আচ্ছা। তো প্রভাবক, আমাদের প্রশোধনের যে প্রভাবক গুলো আছে, প্রভাবক গুলো পড়বা। তো প্রভাবকটা কি? একটা বাহ্যিক প্রভাবক, একটা অভ্যন্তরীণ প্রভাবক। তো সবকিছুর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা এবং আবহাওয়া মণ্ডলের চাপ। মনে রাখবা যে আপেক্ষিক আর্দ্রতা আর আবহাওয়া মণ্ডলের চাপ, বুঝছো? এই দুইটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই দুইটা হচ্ছে কি? প্রশোধনের সাথে ব্যস্তানুপাতিক। অর্থাৎ একটা বাড়লে আর একটা কমবে, এরকম আর কি বিষয়টা। তাহলে মনে রাখবা যে আবহাওয়া মণ্ডলের চাপটা এবং আপেক্ষিক আর্দ্রতা, এই দুইটা হচ্ছে তোমার কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এই বাকিগুলো সব সমানুপাতিক। বাকি যত কিছু আছে সব সমানুপাতিক, একটা বাড়লে আর একটা বাড়বে, একটা কমলে আর একটা কমবে। তাহলে অভ্যন্তরীণ প্রভাবক এবং বাহ্যিক প্রভাবকের মধ্যে একটা পয়েন্টই মনে রাখতে হয়, বাকিগুলো নিজেরাই পারবা। এখন আসো, আর কি কি প্রভাবক আছে? সূর্যালোক আছে, তাপমাত্রা আছে, বায়ু প্রবাহ আছে, মাটির পানি আছে। অভ্যন্তরীণের মধ্যে কি আছে? পাতার আয়তন এবং সংখ্যা, মেসোফিল টিস্যুতে পানির পরিমাণ, জীবনী শক্তি, পত্ররন্ধ্র, এই জিনিসগুলা। ঠিক আছে। আচ্ছা। এখন ব্যাপন আর অভিস্রবণ কাকে বলে? ব্যাপন আর অভিস্রবণ। ব্যাপন কাকে বলে? যখন কোনো অধিকতর ঘনস্থান থেকে কম ঘনস্থানের দিকে বিস্তার লাভ করে কোনো পদার্থ, তাই না? এটা হচ্ছে ব্যাপন। আর অভিস্রবণটা হচ্ছে এখানে একটা বৈষম্যবদ্ধ ঝিল্লি থাকবে, বুঝছো? অর্থাৎ সেমি পারমেবল মেমব্রেন থাকবে। অর্থাৎ ভেদ্য ঝিল্লি থাকবে। এটা দ্বারা দুইটা কি থাকবে? আলাদা থাকবে, বুঝছো? তখন বেশি ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলে ব্যাপিত হওয়াকে বলা হয় অভিস্রবণ। কিন্তু ব্যাপনের ক্ষেত্রে কিন্তু কোনো কি থাকবে না, বৈষম্যবদ্ধ ঝিল্লি থাকবে না। আচ্ছা, প্লাজমোলাইসিসটা কি?
প্লাজমোলাইসিস বা প্রোটোপ্লাজম সংকোচন কি? প্রোটোপ্লাজম সংকোচন, এটা হচ্ছে যখন তোমার কি হয়, বহিঃ বিস্রবণ হয়, কি হয়, বহিঃ বিস্রবণ হয়, তখন কোষ থেকে পানি যে বাইরে বের হয়ে আসে, এখন কোষ থেকে যখন পানি বের হয়ে যাবে তখন কি হবে, প্রোটোপ্লাজমটা সংকুচিত হয়ে যাবে না, তাকে বলা হয় প্লাজমোলাইসিস। কারণ প্রোটোপ্লাজমের মধ্যে মেইন উপাদান হচ্ছে পানি, আর পানি যদি বের হয়ে যায় তাহলে তো কি হবে, প্রোটোপ্লাজম সংকুচিত হবে, তাই না? আরেকটা হচ্ছে কি, টার্গার প্রেসার, টার্গার প্রেসার, এটা কি, এটা হচ্ছে অন্তঃবিস্রবণ হলে। এখন অন্তঃবিস্রবণ যখন হবে তখন কি পানি হচ্ছে ভেতরে প্রবেশ করবে না, পরে কোষটা কি হবে, ফুলে ফেপে যাবে, বুঝছো, ফুলে যাবে। তো এটা হচ্ছে তোমার টার্গার প্রেসার। তো আমাদের মেইনলি হচ্ছে টার্জিডিটি, এটা হয় কেন, অন্তঃবিস্রবণের ফলে, ফলে পানিটা গ্রহণ করে এবং কোষটা কি হয়, স্ফীত হয়। আচ্ছা, এবার ইমবাইবিশনটা কি, ইমবাইবিশন, ইমবাইবিশনটা কি, এটা হচ্ছে কলার জাতীয় পদার্থগুলো আছে না, কলার জাতীয় যে শুষ্ক বা আংশিক শুষ্ক পদার্থ, ঠিক আছে, তো তারা কি করে, পানিকে শোষণ করে, পানিকে কি করে, শোষণ করে, তারা হচ্ছে ইমবাইবিশন করে, এটাই প্রক্রিয়াটা হচ্ছে ইমবাইবিশন, ঠিক আছে। অর্থাৎ এটাকে বলে হাইড্রোফিলিক পদার্থ, যারা কি করতে পারে, পানিকে শোষণ করতে পারে, হাইড্রোফিলিক, হাইড্রোফিলিক পদার্থ, হাইড্রোফিলিক পদার্থ কি কি আছে, আঠা, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন, জেলাটিন, ঠিক আছে। অর্থাৎ আমাদের শর্করা, প্রোটিন, জেলাটিন আর আঠা, সেলুলোজ, এরা সবাই হচ্ছে কি, কলার জাতীয় ইমবাইবিশন বা কলার জাতীয় পদার্থ, বুঝছো। আচ্ছা, এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে ইমবাইবেশন করে কারা, যারা হাইড্রোফিলিক, পানিকে শোষণ করতে পারে। এখন আসো সালোক সংশ্লেষণ কি, ফটোসিনথেসিস। আচ্ছা, এখন ফটোসিনথেসিসের মধ্যে আমাদের কি কি লাগে বলো তো, আমাদের 6 অণু লাগে কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানি লাগে, কি লাগে, 12 অণু পানি লাগে, আর এখানে লাগে সূর্যালোক লাগবে, আর কি লাগবে, ক্লোরোফিল লাগবে, তাই না, ক্লোরোফিল। আর লাগবে, এখানে উৎপন্ন হবে কি, C6H12O6, এখানে উৎপন্ন হবে শর্করা জাতীয় খাদ্য, 6 অণু অক্সিজেন, 6 অণু পানি, এগুলো উৎপন্ন হবে। আচ্ছা, এবং আমাদের সূর্যালোকে এখানে 50 থেকে 60টা কি লাগবে, ফোটন কণা লাগবে, ফোটন কণা, 50 থেকে 60টা কি লাগবে, ফোটন কণা লাগবে। ফটোসিনথেসিসের অঙ্গ কোনটা, ফটোসিনথেসিসের অঙ্গ, অঙ্গ হচ্ছে কোনটা, সবুজ পাতা কি, সবুজ পাতা হচ্ছে অঙ্গ, অঙ্গাণু কোনটা, অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট, তাই না, ক্লোরোপ্লাস্ট হচ্ছে অঙ্গাণু। আর স্থান কোনটা, ক্লোরোপ্লাস্টের কোথায় হয়, স্থানটা হচ্ছে থাইলাকয়েড, ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড, বুঝছো। তাহলে আমাদের ফটোসিনথেসিসটা কোথায় হয় বলো তো, অঙ্গটা সবুজ পাতা, অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট, স্থানটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড। এই যে আমাদের ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড, আমাদের যে ক্লোরোফিলটা আছে না, এই যে ক্লোরোফিলে কি কি থাকে বলো তো, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম, ক্লোরোফিলে কি থাকে বলো, ক্লোরোফিলে থাকে নাইট্রোজেন
ও ম্যাগনেসিয়াম থাকে। ক্লোরোফিলে কি থাকে? নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় সালোক সংশ্লেষণকারী অঙ্গাণু কোনটা, তাহলে বলবা ক্লোরোপ্লাস্ট। অঙ্গাণুর নাম কি? ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, এখন কিছু কিছু জায়গায় কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে না, আমরা জানি। অনেক ক্ষেত্রে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে না। তো আমরা ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে উদ্ভিদের সবুজ অংশে। সবুজ অংশে কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে। আচ্ছা, এখন ব্যাকটেরিয়া, তারপর সায়ানো ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া, এটাকে বলে নীলাভ সবুজ শৈবাল। এটাকে কি বলা হয়? নীলাভ সবুজ শৈবাল। তারপরে লোহিত শৈবাল, বাদামি শৈবাল। এদের ক্ষেত্রে অঙ্গাণু কোনটা বলো তো? এদের অঙ্গাণু কোনটা বলতে পারবা? ফটোসিনথেসিসের অঙ্গাণু কোনটা? ফটোসিনথেসিসের অঙ্গাণু কোনটা বলো তো? এদের সালোক সংশ্লেষণকারী অঙ্গাণু কোনটা? ক্রোমাটোফোর। ক্রোমাটোফোর, ঠিক আছে, ক্রোমাটোফোর। এখন মনে রাখবা যে এগুলো লেখো, বুঝছো? এগুলো লেখো, লিখলে মনে থাকবে। সালোক সংশ্লেষণিক একক, এটা হলো কোয়ান্টাজম। কি? কোয়ান্টোজোম। কোয়ান্টোজোম। এই কোয়ান্টোজোমে 250টা ক্লোরোফিল অণু থাকে। কয়টা থাকে? 250টা ক্লোরোফিল অণু থাকে। এই কোয়ান্টাজোমে 250টা কি থাকে? ক্লোরোফিল অণু থাকে। তো আরেকটা কথা মনে রাখবা, সবুজ শৈবাল আছে না? সবুজ শৈবাল, তারপর রিকশিয়া এবং মার্চেন্সিয়া, এদের সারা দেহেই ক্লোরোপ্লাস্ট থাকে। এদের সমস্ত দেহেই কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে। মনে থাকবে? আর সবুজ শৈবাল, রিকশিয়া, মার্চেন্সিয়া। আচ্ছা, মনে থাকবে। আচ্ছা, এখন আসো আমাদের রঞ্জক কি কি আছে। রঞ্জকগুলোর নাম তো জানোই, তাই না? কি কি রঞ্জক আছে? চালক সংশ্লেষণকারী রঞ্জক। রঞ্জকগুলো আছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, তাই না? তো ক্লোরোফিল এর রং কি বলো তো? হলদে সবুজ। কি? হলদে সবুজ। আর ক্লোরোফিল বির রং কি? নীলাভ সবুজ, ব্লুইশ ইয়েলো, ব্লুইশ গ্রিন, ঠিক আছে। বিতে হচ্ছে ব্লুইশ, তাহলে নীলাভ সবুজ। তারপর ক্যারোটিনের রং হলো কমলা। জ্যান্থোফিলের রং কি? হলুদ, ঠিক আছে। আচ্ছা, তো জ্যান্থোফিলের মধ্যে আমাদের লাইকোজ্যান্থিন আছে, জিয়াজ্যান্থিন আছে, লিউটিন আছে, বুঝছো? তো জ্যান্থোফিল আছে না? জ্যান্থোফিলটা হলুদ রঙের, বুঝছো? তো এদের মধ্যে আবার
লিউটিন আছে, লিউটিন। এটা হচ্ছে সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদ। তারপরে আছে হচ্ছে লাইকোজ্যান্থিন, লাইকোজ্যান্থিন। এটা হচ্ছে টমেটো। আরেকটা হচ্ছে জিয়াজ্যান্থিন, জিয়াজ্যান্থিন। এটা হচ্ছে ভুট্টা। তাহলে এটা গেল। আর একটা ফাইকোসায়ানিন আছে আর ফাইকোএরিথ্রিন। ফাইকোসায়ানিন, নিন, নিন মানে নীল, বুঝছো? ফাইকোসায়ানিন, এটা হচ্ছে নীল রঙের। কি রঙের? নীল। আর ফাইকোএরিথ্রিন, ফাইকোএরিথ্রিন, এটা হচ্ছে লাল রঙের, তাই না? নীল রং এবং লাল রং। আচ্ছা, এখন আলোক বর্ণালীর কর্মক্ষমতা। আমাদের সূর্যালোক যখন পড়ে, সূর্যালোকের কিন্তু 83% হচ্ছে ক্লোরোপ্লাস্ট কি করে, শোষিত করে। 83% ক্লোরোপ্লাস্ট শোষিত করে ফেলে। 12% সে বায়ুমণ্ডলে প্রতিফলিত করে ফেলে। আর 5% কি করে, ভূগর্ভে যায়, বুঝছো? ভূগর্ভে প্রতিশোধিত হয়। এই মোট 100%। 83, 12, 5। আর যেই সূর্যালোকটা 83% ক্লোরোপ্লাস্ট কি করছে, শোষিত করছে, সেখান থেকে 0.5 থেকে 3.5% এই যে রঞ্জক গুলো আছে শোষণ করে, বুঝছো? তাহলে সৌরশক্তির শোষিত সৌরশক্তির 0.5 থেকে 3.5%, 3.5% কি করে, ক্লোরোফিল ও অন্যান্য যে রঞ্জক আছে তারা কি করে, শোষিত করে। তাহলে 83%-এর মধ্যে 83% যে শোষিত করছিল ক্লোরোপ্লাস্ট, তার মধ্যে এই পার্সেন্টটুকু তারা কি করে, শোষণ করতে পারে। এখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা দুই প্রকার, বুঝছো? ব্ল্যাকম্যান বিজ্ঞানী, ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষণকে কয় ভাগে ভাগ করছে বলো তো? দুই ভাগে ভাগ করছে। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, আর একটা আলোক নিরপেক্ষ পর্যায়, বুঝছো? এখন কোনটা কোথায় হয় তোমাকে এটা জানতে হবে। নিরপেক্ষটা হয় স্ট্রোমাতে, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে হয়। আর এটা হয় হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে। কোথায় হয়? গ্রানার থাইলাকয়েডে। তো এইখানে এটিপিটা কি হয়, আলোক শক্তির সাহায্যে রাসায়নিক শক্তি তৈরি হয়। আলোক শক্তির সাহায্যে কি হয়, রাসায়নিক শক্তি। অর্থাৎ আলোক শক্তির সাহায্যে কি তৈরি হয়, এটিপি তৈরি হয়, এটিপি। আর কি তৈরি হয়, NADH প্লাস H প্লাস উৎপন্ন হয়। এটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। বুঝতে পারছো? আর এটাকে বলা হয় ফটোসিনথেসিস। কি বলা হয়? ফটোসিনথেসিস। আচ্ছা, মূলত আমাদের কার্বোহাইড্রেট তৈরি হবে না উদ্ভিদের মধ্যে। উদ্ভিদের মধ্যে এই যখন কার্বোহাইড্রেটটা তৈরি হয় তখন কিন্তু সূর্যালোক লাগে না, বুঝছো? কার্বোহাইড্রেট তৈরি করার সময় সূর্যালোক লাগে না। সো এটা হলো কার্বোহাইড্রেট তৈরি পদ্ধতি, কার্বোহাইড্রেট তৈরি। তো এখন আমাদের জানতে হবে ফটো সিস্টেমটা কি। ফটো সিস্টেমটা ভালো মতো বুঝতে হবে, বুঝছো? এটা বুঝলেই মোটামুটি হয়ে যাবে আমাদের ফটোফসফোরাইলেশন।
তো আমাদের ফটো সিস্টেম যেটা, ফটো সিস্টেম, এটা হচ্ছে থাইলাকয়েড মেমব্রেনে থাকে। কই থাকে? থাইলাকয়েড মেমব্রেনে, থাইলাকয়েড মেমব্রেনে অবস্থিত। এবং এখানে 400টা কি থাকে? ক্লোরোফিল অণু থাকে 400টা, মানে 300 থেকে 400টা, 300 থেকে 400টা ক্লোরোফিল অণু থাকে। তো এখানে একটা বিক্রিয়া কেন্দ্র থাকে। কি থাকে? বিক্রিয়া কেন্দ্র। তিনটা অংশ থাকে, এদের তিনটা অংশ। অংশগুলোর নাম কি কি? একটা আলোক শোষণ কেন্দ্র, আলোক শোষণ অংশ। একটা হচ্ছে বিক্রিয়া কেন্দ্র, একটা কি? বিক্রিয়া কেন্দ্র, যেখানে বিক্রিয়াটা হবে। আর একটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এই তিনটা হলো তাদের অংশ। এখন আমাদের ক্লোরোফিল এ, ক্লোরোফিল এ কে বলা হয় কি? এটাকে বলা হয় প্রধান পিগমেন্ট বা সক্রিয় অণু, সক্রিয় অণু। বাকি যতগুলো আছে না, বাকি সবগুলো, মানে ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, তারপরে ক্যারোটিনেটস, জ্যান্থোফিল, এদেরকে বলা হয় অ্যান্টেনা পিগমেন্ট বা সহকারী পিগমেন্ট। বাকি সবগুলোকে বলা হয় সহকারী পিগমেন্ট বা অ্যান্টেনা পিগমেন্ট, বুঝছো? এখন ফটোসিস্টেম কিন্তু দুই প্রকার আছে, ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2। দুই প্রকার ফটোসিস্টেম আছে, এবং একটা হলো ফটোসিস্টেম 700, একটা হলো 680। তো ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2, তো ওয়ান এরটা হচ্ছে কি 700 ন্যানোমিটার। কত ন্যানোমিটার? 700 ন্যানোমিটার। আর ফটোসিস্টেম 2টা হচ্ছে 680 ন্যানোমিটার, বুঝছো? তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো হলো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আলোটার তরঙ্গ দৈর্ঘ্য কত এটা জানতে হবে। তাহলে একটা হলো 700, একটা হলো 680। তাহলে ফটো সিস্টেমের যে তরঙ্গ দৈর্ঘ্যটা এটা জানবা। এখন এই ফটো সিস্টেম 1 এবং 2 এর মধ্যে পার্থক্যটা কি? ফটো সিস্টেম PS1 আর PS2, ফটো সিস্টেম 2, এর মধ্যে পার্থক্যটা হচ্ছে যে এই ফটো সিস্টেম 1টা চক্রীয় ও অচক্রীয়, দুইটা ফটোফসফোরাইলেশনে ব্যবহার করা হয়। ফটোফসফোরাইলেশনে ব্যবহৃত হয়, বুঝছো? আর এটা শুধুমাত্র অচক্রিয়, শুধুমাত্র অচক্রিয়। এখন বলো, তাহলে আমরা ফটোফসফোরাইলেশন মানে কি বলছিলাম একটু আগে, বলো তো? হ্যাঁ, বলো ফটোফসফোরাইলেশন মানে কি? ফটোফসফোরাইলেশন মানে কি বলো তো? আলোক নির্ভরশীল আলোক সংশ্লেষণ। আলোর সাহায্যে কি তৈরি করা? কাঙ্ক্ষিতা, তুমি কি শুনতেছো নাকি শুনতেছো না? হ্যাঁ, জি ভাইয়া, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, তুমি আনসার দিচ্ছ না কেন? কি জিজ্ঞেস করতেছি? কি জিজ্ঞেস করছি বলো তো? হ্যাঁ, ভাই, ফটোসেন্সরেশন কিসের উপর নির্ভর করে? এটা জিজ্ঞেস করি, কাকে বলে বলছি? কাকে বলে বলো তো? ফটোফসফোরেশন আলোর কাকে উপর বলে বলো? আলোর উপর নির্ভরশীল হয়ে মানে যখন কি বলে, আলোক সংশ্লেষণে অংশগ্রহণ।
তাই না? আন্দাজি বললেই হইলো। এতক্ষণ যে বলতেছি ধরে, এতক্ষণ ধরে বলতেছি এক কথা, আলোর সাহায্যে এটিপি তৈরি করা, আলোর সাহায্যে কি তৈরি করা, এটিপি তৈরি করা, এটার নাম হলো ফটোফসফোরাইলেশন। কথা কি শুনতেছো না নাকি? আর নোটও করতেছো না, কিছুই করতেছো না, তাহলে কি করতেছো? হ্যাঁ, সামনে বই থাকলেও তো বলতে পারতা, নাকি বইও নাই, কিচ্ছু নাই? দেখো, চক্রীয় আর অচক্রীয় দুইখানে ব্যবহার করা হয় ফটোসিস্টেম ওয়ান। ফটোসিস্টেম টুটা হচ্ছে শুধু অচক্রিয়তে। তো যদি তোমার ফটোসিস্টেম ওয়ানে ইলেকট্রনের ঘাটতি হয়, ইলেকট্রনের ঘাটতি যদি হয়, ঘাটতি হলে কি হয়? ফটোসিস্টেম দুই থেকে এসে পূরণ হয়, ফটোসিস্টেম দুই থেকে এসে পূরণ হয়। আর এটা হতো পূরণ হয় পানি থেকে এসে, পানি থেকে এসে পূরণ হবে যদি ইলেকট্রনের ঘাটতি হয়, বুঝছো? এখন আমাদের ফটো সিস্টেমের মধ্যে যে থাইলাকয়েড আছে, বুঝছো? থাইলাকয়েডের মধ্যে যে ইটিসি আছে না, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের 6টা কম্পাউন্ড, কম্পার্টমেন্ট, বুঝছো? 6টা কম্পার্টমেন্ট বা অংশ। অংশগুলা কি কি? এটা কিন্তু থাইলাকয়েডের মধ্যে, বুঝছো? থাইলাকয়েড এটা কিন্তু ইম্পর্টেন্ট। থাইলাকয়েডে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আছে একটা, এটা হলো ফিওফাইটিন, ফিওফাইটিন। এটাকে বলে রূপান্তরিত ক্লোরোফিল এ অণু, রূপান্তরিত ক্লোরোফিল এ অণু। প্লাস্টোকুইনন, প্লাস্টোকুইনন এটা হচ্ছে অতি ছোট চলনশীল লিপিড, অতি ছোট চলনশীল লিপিড। সাইটোক্রোমটা কি? সাইটোক্রোমটা হচ্ছে লৌহ গঠিত হিম গ্রুপ বিশিষ্ট প্রোটিন। তারপরে প্লাস্টোসায়ানিন, প্লাস্টোসায়ানিনটা কি? প্লাস্টোসায়ানিন এটা হচ্ছে ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন, ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন। তারপর ফেরিডক্সিন এটা হচ্ছে আয়রন সালফার প্রোটিন, আয়রন সালফার প্রোটিন। আরেকটা হচ্ছে এনএডিপি রিডাক্টেস। এটা একটা ফ্লাভোপ্রোটিন, কি প্রোটিন? ফ্লাভোপ্রোটিন। আচ্ছা, তাহলে এটা একটা ফ্লাভোপ্রোটিন, ফ্লাভোপ্রোটিন। এই 6টা হচ্ছে তার অংশ। এখন ইলেকট্রনটা আমাদের, যখন এই যে আমরা বললাম না, এটা ফটো সিস্টেমে 3টা অংশ থাকে, কি কি অংশ থাকে? আলোক শোষণ অংশ, বিক্রিয়া কেন্দ্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। প্রথমেটা কি হয়? আলোটা শোষণ করবে, আলোটা শোষণ করার পরে বিক্রিয়া কেন্দ্রে যাবে, বিক্রিয়া কেন্দ্রে যখন যাবে তখন ইলেকট্রনটা ট্রান্সফার হবে, বুঝছো? ট্রান্সফার হবে। তো এই ইলেকট্রনটা ট্রান্সফার হয়ে কোথায় কোথাতে যায় এটা আমাদের জানতে হবে, তাইলেই হবে। এখন আমাদের ফটোফসফোরেশন যে দুই প্রকার, একটা অচক্রিয়, একটা চক্রীয়, একটা অচক্রিয় আর একটা চক্রীয়। এখন কোনটা বেশি উন্নত বলো তো? অচক্রিয় নাকি চক্রীয়? সক্রিয়। না, অচক্রিয়টা হচ্ছে
উন্নত। আর চক্রীয়টা হয় হচ্ছে আদি ব্যাকটেরিয়াতে। হ্যাঁ, আদি ব্যাকটেরিয়াতে হয় চক্রীয়টা। আর অচক্রীয়টা সবসময় হয় উদ্ভিদের মধ্যে। এই জন্য এটা মনে রাখবা যে অচক্রীয় এবং চক্রীয় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন অচক্রীয়তে মনে রাখবা প্রথমে ইলেকট্রনটা ফটোসিস্টেম 2 থেকে উৎক্ষিপ্ত হয়, বুঝছো? ফটোসিস্টেম 2টা কি? এটা হচ্ছে 680 ন্যানোমিটার, তাই না? এখান থেকে ইলেকট্রনটা উৎক্ষিপ্ত হয়ে কোথায় যায়? ফিওফাইটিনে যায়। কই যায়? ফিওফাইটিন। তারপর যায় প্লাস্টোকুইনন। প্লাস্টোকুইনন পরে যায় সাইটোক্রোম এফ। সাইটোক্রোম এফ। তারপর যায় হচ্ছে প্লাস্টোসায়ানিন। প্লাস্টোসায়ানিন পরে যায় হচ্ছে কোথায় জানো? ফটোসিস্টেম 1-এ যায়। 1-এ ব্যাক করে, বুঝছো? 1-এ যখন ব্যাক করে, এখানে সে ব্যাক করে, তারপরে সে চলে যায় ফেরিডক্সিন, এবং পরে যায় হচ্ছে এনএডিপি রিডাক্টেস। এটা হচ্ছে আমাদের ইলেকট্রনটা ট্রান্সপোর্ট হয় এইভাবে। তার মানে অচক্রিয়তে ইলেকট্রনটা ফটোসিস্টেম 1 থেকে শুরু হইল, কিন্তু শেষ হইলো কোথায়? ফটোসিস্টেম 1-এ এসে। তার মানে এখানে দুইটাই অংশগ্রহণ করলো, ফটোসিস্টেম 2 অংশগ্রহণ করলো, 1 অংশগ্রহণ করলো, বুঝছো? তো অচক্রিয়তে মনে রাখবা পানির ভাঙন হয়। কি হয়? পানির ভাঙন হয়। H2O এর ভাঙন হয়। এটাকে বলে ফটোলাইসিস বা পানির সালোক বিভাজন বলা হয়। কি বলা হয়? পানির সালোক বিভাজন হয়। বিভাজন বা ফটোলাইসিস বলে। ফটোলাইসিস। ফটোলাইসিস। ফটোলাইসিস যখন হয় তখন কি উৎপন্ন হয়? অক্সিজেন উৎপন্ন হয়। কি হয়? অক্সিজেন উৎপন্ন হয়। এটা থেকে অক্সিজেন উৎপন্ন হয়, প্রোটন উৎপন্ন হয়, আর ইলেকট্রন উৎপন্ন হয়, বুঝছো? পানি ভেঙে কি কি হয় বলো? অক্সিজেন, প্রোটন এবং ইলেকট্রন, এই তিনটা জিনিস এখান থেকে নির্গত হয়। তো এই ফটোফসফোরাইলেশনে তোমার কি হয় বলো তো? এই যে এনএডিপিটা আছে না, এনএডিপিটা বিজারিত হয়। কি হয়? বিজারিত হয়। বিজারিত হয়ে কি হয় বলো? বিজারিত হয়ে তৈরি হয় এনএডিএস প্লাস এস প্লাস, এনএডিপিএস প্লাস, ডিপিএস এনএ ডিপিএস প্লাস এস প্লাস উৎপন্ন হয়। কারণ কি? পানি ভেঙে কি তৈরি হয়েছে? প্রোটন তৈরি হয়েছে। প্রোটনটা কি করবে বলো তো? বিজারিত করবে। বিজারিত। তাহলে চক্রীয়তে কিন্তু এটা হবে না। চক্রীয়তে এনএডিপিটা বিজারিত হয় না। তারপর অক্সিজেন উৎপন্ন হয় না। অক্সিজেন উৎপন্ন হয় না। পানির প্রয়োজন হয় না। কারণ কি? পানির ভাঙন হয় না এখানে। তো পানির ভাঙনের ফলে ইলেকট্রন এবং প্রোটন কিছু উৎপন্ন হবে না। হ্যাঁ, তার মানে অচক্রীয়টা হচ্ছে আমাদের উদ্ভিদের জন্য মেইন। বুঝতে পারছো? অচক্রীয়টা হচ্ছে উদ্ভিদের জন্য আমাদের মেইন জিনিস। আচ্ছা, এবার আসো চক্রীয়। চক্রীয়টা কি তাইলে? এখানে ফটোসিস্টেম 1টা অংশগ্রহণ করে, এখান থেকে ইলেকট্রনটা উৎক্ষিপ্ত হয়, উৎক্ষিপ্ত হয়ে চলে যায় ফেরিডক্সিনে। কই যায়? ফেরিডক্সিন। পরে যায় প্লাস্টোকুইনন। পরে যায় হচ্ছে সাইটোক্রোম এফ। সাইটোক্রোম এফ। তারপর চলে যায় প্লাস্টোসায়ানিন। কই যায়? প্লাস্টোসায়ানিন। তারপর যায় হলো ফটোসিস্টেম 1।
সাতশোতে যায়, ঠিক আছে। মানে এখান থেকে উৎক্ষিপ্ত হইলো আবার এখানে ফিরে আসলো, এখান থেকে উৎক্ষিপ্ত হয়ে এখানে ফিরে আসলো, এটার নাম চক্রীয় ফটোফসফোরাইলেশন। এখন এখানে কিন্তু কি হবে না, এনএডিপি বিজারিত হবে না, এনএডিপি বিজারিত হবে না, পানির প্রয়োজন নাই, পানির প্রয়োজন হয় না, অক্সিজেন উৎপন্ন হয় না, ঠিক আছে। তাহলে এটা হয় কোথায় বলো তো? এটা হয় হচ্ছে আদি ব্যাকটেরিয়াতে। কোথায় হয়? আদি ব্যাকটেরিয়াতে, আদি ব্যাকটেরিয়াতে এইটা হয়। আরেকটা হচ্ছে মনে রাখবা, যখন তোমার সাধারণত উদ্ভিদে, সবুজ উদ্ভিদে, সবুজ উদ্ভিদে যখন এনএডিপির সরবরাহ বন্ধ হয়ে যাবে, বুঝছো? এনএডিপি সরবরাহ বন্ধ হয়ে গেলে এইটা শুরু হবে। যখন যতক্ষণ পর্যন্ত এনএডিপি থাকবে সরবরাহ, ততক্ষণ পর্যন্ত কি হবে না, সমস্যা হবে না কোনো, মনে থাকবে। জি ভাইয়া। আচ্ছা, এবার আসো আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায়, এটা হচ্ছে সি3 চক্র এবং সি4 চক্র, বুঝছো? কেলভিন চক্র এবং তোমার হ্যাচ এবং স্ল্যাক চক্র। এখন সি3 চক্রের এখানে প্রথমে কি হয় বলো তো? রাইবোলোজ 1,5 বিসফসফেট যুক্ত হয় কার সাথে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে তৈরি করে 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড, তাই না? পরবর্তীতে এটা ভেঙে যায়, ভেঙে তৈরি করে প্রথম স্থায়ী পদার্থ। প্রথম স্থায়ী পদার্থটার নাম কি বলতো? 3 ফসফো গ্লিসারিক অ্যাসিড, তাই না? আচ্ছা, এখানে একটা এনজাইম কাজ করছিল যখন তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়েছে কার সাথে? রাইবোলোজ 1,5 বিসফসফেট। এই এনজাইমটার নাম কি? রুবিস্কো এনজাইম। কি এনজাইম? রুবিস্কো এনজাইম। এটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম, ঠিক আছে। পৃথিবীর সর্বাধিক গুরুত্বপূর্ণ এনজাইম। কেন বলা হয়? কারণ ও হচ্ছে মানব দেহের সাথে, মানে প্রাকৃতিক জগতের সাথে জীব জগতের মধ্যে একটা কেমিক্যাল বন্ড তৈরি করছে, রাসায়নিক বন্ধন। কারণ ওর মাধ্যমে তো কি শুরু হয়েছে, সালোক সংশ্লেষণ শুরু হয়েছে, তাই না? তো ও না থাকলে তো কি হইতো না, এইটা হইতো না। তখন কিন্তু উদ্ভিদ প্রাণী, মানে প্রাণী জগৎ খাবার পাইতো না, বুঝছো? তাহলে এর মাধ্যমে রাসায়নিক বন্ধনটা তৈরি হয়েছে। এখন কেলভিন চক্রে 4টা দশা আছে, দশাগুলোর নাম কি? একটা হচ্ছে কার্বন আত্তীকরণ দশা, বিজারণ দশা, সংশ্লেষ দশা এবং আরইউবিপি পুনরুৎপাদন। তো দশাগুলোর নাম জানতে হবে, বাট ভিতরে পড়তে হবে না। হ্যাঁ, একটা হচ্ছে কার্বন আত্তীকরণ দশা। এই দশাটার মধ্যে কি হয়? যুক্ত হয় কার্বন ডাইঅক্সাইড কার সাথে? রাইবোলোজ 1,5 বিসফসফেটের সাথে যুক্ত হয়ে তৈরি করে 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড। তো সি3 উদ্ভিদটা হচ্ছে আমাদের আম জাম সহ 85% উদ্ভিদ হচ্ছে সি3, বুঝছো? 85% উদ্ভিদ, এরা সবাই সি3 উদ্ভিদ। সি3 উদ্ভিদ কিন্তু পৃথিবীতে বেশি। আচ্ছা, আর কি দশা আছে? বিজারণ দশা, তারপরে সংশ্লেষ দশা, আর লাস্টে হচ্ছে আরইউবিপি পুনরুৎপাদন, তাই না? এটাকে পুনরুৎপাদন করতে হবে, রাইবোলোজ
1,5 বিস ফসফেটটাকে আমরা কি করব, পুনরুৎপাদন করব। এখন C4 চক্র, C4 চক্র, C4 চক্রের ক্ষেত্রে সর্বপ্রথম কোন উদ্ভিদে এটা ব্যবহার করা হয়েছে? মনে রাখবা, এই যে কেলভিন চক্র আছে না, C3 চক্র, এটা হচ্ছে ক্লোরেলা। হ্যাঁ, ক্লোরেলা, এইটাতে প্রথম কি হয়েছে, আবিষ্কৃত হয়েছে ক্লোরেলা উদ্ভিদে, ক্লোরেলা। আর এটা উদ্ভিদ উৎপন্ন হয়েছে ইক্ষু উদ্ভিদে, ইক্ষু উদ্ভিদে। ঠিক আছে, তাহলে C4 চক্রটা সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছে কোথায়? ইক্ষু উদ্ভিদে। আর C3টা হচ্ছে ক্লোরেলাতে। তো এখানে কার্বন ডাইঅক্সাইডের গ্রহীতাটাকে, কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাকে বলতো? ফসফইনল পাইরুভিক অ্যাসিড কি? ফসফইনল পাইরুভিক অ্যাসিড। পরে এখান থেকে উৎপন্ন হয় কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। কি উৎপন্ন হয়? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা হচ্ছে C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ, C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ। প্রথম স্থায়ী পদার্থটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে C4 চক্র সংগঠিত হয় কাদের মধ্যে বলো তো? ইক্ষু, ভুট্টা, সরগ্রাম, ক্র্যাব ঘাস, এগুলাতে। তো C4 উদ্ভিদের বৈশিষ্ট্যগুলা কি এবং C3 বৈশিষ্ট্যগুলা কি, এগুলো হচ্ছে আমাকে জানতে হবে খুব ভালো মতো। এখন তোমার C4 উদ্ভিদের 3টা প্রকার আছে, এই প্রকারগুলো জানো তো না? কি কি আছে? 3 প্রকার, এটা খুব ভালো মতো পড়বা। C4 3 প্রকার: NADP, ম্যালিক এনজাইম। এখানে আছে হচ্ছে ভুট্টা, ইক্ষু, সরগ্রাম, ক্র্যাব ঘাস। ভুট্টা, ইক্ষু, সরগ্রাম, আর হচ্ছে কি, ক্র্যাব ঘাস। আর C4 এর মধ্যে আছে হচ্ছে আরেকটা কি আছে, NAD ম্যালিক এনজাইম। কি? NAD ম্যালিক এনজাইম, এটা হচ্ছে কি, মিল্লাত কাউন চীনা, মিল্লাত কাউন চীনা। এটা হচ্ছে মিল্লাত কাউন আর চীনা। আর একটা হচ্ছে ফসফোনিল পাইরুভেট কার্বক্সি কাইনেস, ফসফোইনল পাইরুভেট কার্বক্সি কাইনেস, কার্বক্সি কাইনেস। এটা হচ্ছে তোমার গিনি ঘাসে হয়। কোথায়? গিনি ঘাস। তো এই হচ্ছে তোমার এগুলা। আর C3 উদ্ভিদের বৈশিষ্ট্য এবং C4 উদ্ভিদের বৈশিষ্ট্যটা পার্থক্য পড়তে হবে এবং বৈশিষ্ট্য পড়তে হবে। দেখো C3 উদ্ভিদের বৈশিষ্ট্যটা কি বলতো? যে এদের মধ্যে কি থাকে না, ক্রান্স অ্যানাটমি থাকে না। ক্রান্স অ্যানাটমিটা কি বলতো C3 উদ্ভিদের ক্ষেত্রে? এখানে কি ক্রান্স অ্যানাটমি থাকবে? ক্রান্স অ্যানাটমিটা কি বলতো? ক্রান্স অ্যানাটমিটা কি? যদি পাতার বান্ডলসিদকে ঘিরে মেসোফিল টিস্যুর কোনো স্তর না থাকে, বুঝছো, তার নাম ক্রান্স অ্যানাটমি। এই জন্য C3 উদ্ভিদগুলা কম তাপমাত্রায় জন্মায়, 10 থেকে 25 ডিগ্রিতে। কত ডিগ্রিতে? 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা দাও আগে এখানে। এবং এখানে পিপিএমটা কত লাগে কার্বন ডাইঅক্সাইডের? 50 থেকে 150 পিপিএম লাগে কার্বন ডাইঅক্সাইডটা। আর এদের আহ, তাহলে এদের কিন্তু কি থাকবে না, অভিযোজন ক্ষমতাটা কম থাকবে, বুঝছো? এদের অভিযোজন ক্ষমতা কম থাকবে, ক্ষমতা কম। এখানে পানির অপচয় হবে, কি হবে? পানির অপচয় হবে, পানির অপচয় হবে। আচ্ছা, তাহলে তোমাকে বললাম যে এইটার উদ্ভিদের উল্টাটা হবে কি, সি4 উদ্ভিদ। সি4 উদ্ভিদে কি থাকবে, ক্রাঞ্চ অ্যানাটমি থাকবে, তার মানে এরা গ্রীষ্মকালে জন্মাবে, তাপমাত্রা বেশি থাকবে, এরকম জায়গায় জন্মাবে। তারা হলো সি4 উদ্ভিদ। সি4 উদ্ভিদ হচ্ছে 30 থেকে 45 ডিগ্রি তাপমাত্রায় জন্মায়, বুঝছো? আর সি3 জন্মায় হচ্ছে 10 থেকে 25 ডিগ্রিতে। সি4 উদ্ভিদের ক্ষেত্রে ক্রাঞ্চ অ্যানাটমি থাকবে, এখানে থাকবে না। অর্থাৎ পাতার বান্ডল শীটকে ঘিরে যদি ম্যাসেফেল টিস্যুর কোনো স্তর থাকে পৃথক, তাকে বলা হয় ক্র্যাঞ্চ অ্যানাটমি। কি বলা হয়? ক্র্যাঞ্চ অ্যানাটমি। আচ্ছা, তারপরে সি4 উদ্ভিদের কি থাকবে, এটা তীব্র হবে, অভিযোজন ক্ষমতাটা বেশি হবে, পানির অপচয় হবে না। পানির অপচয় হবে না মানে উল্টা বৈশিষ্ট্য বলবা। সি4 উদ্ভিদের বৈশিষ্ট্য নিজে মানে নিজে পড়ে ফেলতে পারবা, তাই না? আচ্ছা, তাহলে এখানে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এখানে কি বেশি বলো তো, সালোক সংশ্লেষণের হার বেশি হয়। কারণ একটাই, এখানে ক্রাঞ্চ অ্যানাটমি আছে, কি আছে? ক্রাঞ্চ অ্যানাটমি আছে। তো 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জন্মায় এরা। এবং ক্রাঞ্চ অ্যানাটমি থাকে। অর্থাৎ মেসোফিল, পাতার বান্ডল সিটকে ঘিরে মেসোফিল টিস্যুর যদি আলাদা কোনো স্তর থাকে, তাকে বলা হয় ক্রাঞ্চ অ্যানাটমি। আচ্ছা, মনে থাকবে? জি ভাইয়া। এখন আসো, এই এসিএম মানে কি বলো, সিএম, ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম, এটা কাদের মধ্যে হয়? পাথরকুচি গোত্রে। কোথায় হয়? পাথরকুচি গোত্রে হয়। কেন? কেন হয় বলো তো? ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম, ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম, এটা হয় পাথরকুচি উদ্ভিদে। কারণ রাত্রে পত্ররন্ধ্র খোলা থাকবে, দিনে বন্ধ থাকবে, বুঝছো? এরা হলো ক্রাসুলাসা গোত্র। এই যে ক্রাসুলাসা গোত্র, এটা পাথরকুচি গোত্র। এখানে রাত্রে বেলা পত্ররন্ধ্র খোলা থাকে, দিনে বন্ধ থাকে। আচ্ছা, এটাই হলো তোমার সিএম। আচ্ছা, এবার আসো আলোক শোষণ কি, আলোক শোষণ বা ফটো রেসপিরেশন। ফটো রেসপিরেশন কখন হয় এখানে? এটা হচ্ছে আলোক শোষণ, মানে আলোর সাহায্যে অক্সিজেন গ্রহণ করবে, কি করবে? আলোর সাহায্যে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ, এটাকে বলা হয় ফটো রেসপিরেশন। এখানে তিনটা অঙ্গাণু অংশগ্রহণ করে। কয়টা অঙ্গাণু? তিনটা অঙ্গাণু। তিনটা অঙ্গাণু কি কি বলতে পারবা? ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া। তারিন কি ঘুমায় গেছে নাকি? হ্যাঁ। না ভাইয়া। আর হলো পারক্সিজম। এই তিনটা অঙ্গাণু হচ্ছে ফটো রেসপিরেশনে সহায়তা করে, বুঝছো? তো আমরা মনে রাখবো যে
সি ফোর উদ্ভিদে কিন্তু এটা হয় না। কেন হয় না? সি ফোর উদ্ভিদে বান্ডলসিত কোষ আছে। কি আছে? বান্ডলসিত কোষ আছে। এবং এইখানে কার্বন ডাইঅক্সাইডের কিন্তু অভাব হয় না। কার্বন ডাইঅক্সাইডের যেহেতু অভাব হয় না, তাই কোনো ফটো রেসপিরেশন হয় না। তাহলে তোমার এই ফটো রেসপিরেশন কোথায় হয় না বলো তো? সি ফোর উদ্ভিদে হয় না। সি ফোর উদ্ভিদে ফটো রেসপিরেশন হয় না। তাহলে কোথায় হয় বলো তো? সি থ্রিতে হয়। এখন সালোক সংশ্লেষণের মধ্যে যে অক্সিজেনটা নির্গত হয়, এই অক্সিজেনটা কই থেকে আসে বলো তো? কার্বন ডাইঅক্সাইড থেকে নাকি পানি থেকে? বলতে পারবা? সালোক সংশ্লেষণে অক্সিজেনের উৎস, এটা কি পানি থেকে আসে নাকি কার্বন ডাইঅক্সাইড থেকে আসে? বিক্রিয়া করে না, কার্বন ডাইঅক্সাইড 6 অনু, 12 অনু পানি। এই অক্সিজেনটা কই থেকে আসে বলো তো? পানি থেকে আসে। কই থেকে আসে? পানি থেকে আসে। এটা পরীক্ষা করছে তিনজন বিজ্ঞানী। একটা হচ্ছে হিল বিক্রিয়া, হিল বিক্রিয়া, বিজ্ঞানী হিল। এবং 2 নম্বর হচ্ছে ভ্যান নিল। আর 3 নম্বর হচ্ছে রুবেন কামেন। রুবেন আর কামেন, এই তিনজন বিজ্ঞানী পরীক্ষা করে বলছে যে অক্সিজেনটা আসে পানি থেকে, কার্বন ডাইঅক্সাইড থেকে আসে না। তারা এটা প্রমাণ করছে। আচ্ছা, এখন সালোক সংশ্লেষণের জন্য বাহ্যিক প্রভাবক গুলা কি এবং অভ্যন্তরীণ প্রভাবক গুলা কি? বাহ্যিক প্রভাবক হচ্ছে আলো। আমরা জানি লাল আলোতে কি হয়? বেশি হয়, এটা হারটা বেশি। তাহলে প্রভাবক গুলো মনে রাখবা: বাহ্যিক প্রভাবক, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। বাহ্যিক প্রভাবক কোনটা? আলো লাগবে। কোন আলো লাগবে? লাল আলো। লাল আলোতে কি হয়? এটা ভালো হয়, বেশি হয়। তারপরে তাপমাত্রা, অপটিমাম তাপমাত্রা কত? অপটিমাম তাপমাত্রা 22 থেকে 35। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অপটিমাম তাপমাত্রা হচ্ছে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তারপরে পানি লাগবে, অক্সিজেন লাগবে, অন্যান্য ক্লোরোফিল লাগবে, ইয়া, অন্যান্য যে পদার্থগুলো আছে এগুলো লাগবে, তাই না? আচ্ছা, লিমিটিং ফ্যাক্টর কি বলতো? লিমিটিং ফ্যাক্টর, লিমিটিং ফ্যাক্টর তিনটা জিনিসকে বলা হয়: একটা হলো তাপমাত্রা, আলোর তীব্রতা, এবং কি বলে, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব। লিমিটিং ফ্যাক্টর বলা হয় কোনটাকে? লিমিটিং ফ্যাক্টর, এটা আমাদের লাগবে। আচ্ছা, এটা কি কি আছে? তাপমাত্রা, আলোর তীব্রতা, আর একটা হচ্ছে তোমার কি, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব। তাপমাত্রা কত লাগে? 22 থেকে 35 ডিগ্রি। কিন্তু মনে রাখবা যে 30 থেকে 35 ডিগ্রি তাপমাত্রায়, সেলসিয়াস তাপমাত্রায় কি হয় বলতো? সবচেয়ে ভালো হয় সালোক সংশ্লেষণটা, সবচেয়ে বেশি হয় 30 থেকে 35। 30 থেকে 35। আর মনে রাখবা যে গম গাছে, গম গাছে 0.15% কার্বন ডাইঅক্সাইড ঘনত্বে কি হয়? সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয়, ঘনত্বে বেশি হয়, বুঝছো? আর জলজ উদ্ভিদ আছে না, জলজ উদ্ভিদ, জলজ উদ্ভিদে হচ্ছে 1.1% পর্যন্ত কি হয়? এটা বেশি হয়। তাহলে কখন কখন সালোকসংশ্লেষণ বেশি হয় বলো তো? 30 থেকে 45 ডিগ্রিতে, 35 ডিগ্রিতে,
গম গাছে 0.15%-এ ঘনত্বে, আর জলজ উদ্ভিদে 1.1%। তাহলে গম উদ্ভিদে 0.15%, জলজ উদ্ভিদে 1.1%। এইখানে হচ্ছে এটা হারটা বেশি হয়। মনে থাকবে? জি ভাইয়া। আচ্ছা, এবার আসো শোষণ। শোষণটা কি? শোষণ হচ্ছে আমাদের, মাইটোকন্ড্রিয়াটা হলো শোষণের প্রধান অঙ্গ, বুঝছো? মাইটোকন্ড্রিয়াটা কি তোমার শোষণের প্রধান অঙ্গ। এখন গ্লাইকোলাইসিসও কিন্তু আছে, তাই না? শোষণের কটা ধাপ বলো তো? চারটা ধাপ। একটা হলো গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, অ্যাসিটাইল কোয়ে এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এই চারটা ধাপ। তার মধ্যে গ্লাইকোলাইসিস হচ্ছে কোথায় হয় বলো তো? সাইটোপ্লাজমে, তাই না? বাকিগুলো কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে। তাহলে আমাদের স্থানগুলো জানতে হবে। গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তাহলে এটা হয় কোথায়? সাইটোপ্লাজমে। এই দুইটা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে হয়, ঠিক আছে। আর এটা হয় ইনার মেমব্রেনে। কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে, বুঝছো? তো এটা কিন্তু অনেকে ভুল করবা। ম্যাট্রিক্স একটা, ইনার মেমব্রেন একটা, দুইটা কিন্তু আলাদা জিনিস, হ্যাঁ? কোথায় কোনটা হয় এটা মাথায় রেখো। শোষণ কয় প্রকার বলো তো? দুই প্রকার, একটা সবাত শোষণ, একটা অবাত শোষণ। অবাধ শোষণ। হ্যাঁ, সবাত শোষণ মানে কি? সবাত শোষণ মানে কি বলো তো? অক্সিজেনের প্রয়োজন হয়। হ্যাঁ, অক্সিজেনের উপস্থিতিতে। আর একটা অবাত শোষণ হচ্ছে অক্সিজেন অনুপস্থিতিতে। মানুষের মধ্যে কোনটা হয় বলো তো? সবাত। হ্যাঁ, সবাত হয় অবাত হয়, দুইটাই হয়। মানুষের দেহের মধ্যে দুইটাই হয়। আর ব্যাকটেরিয়াতে শুধু অবাতটা হয়, বুঝছো? ব্যাকটেরিয়াতে অবাতটা হয়, বাট মানুষের মধ্যে সবাতটা মেইনলি হয়, বাট অবাতটাও হয়, দুইটাই হয়। এখন গ্লাইকোলাইসিসের ধাপগুলো তোমাদের পড়াইছিলাম। আচ্ছা, গ্লাইকোলাইসিসকে বলা হয় ইএমপি পাথওয়ে। কি বলা হয় গ্লাইকোলাইসিসকে? ইএমপি পাথওয়ে বলা হয়, তাই না? কেন বলা হয়? কারণ হচ্ছে তিনজন বিজ্ঞানী, এম ডেন, মেয়ের হফ এবং পার্নাস, এই তিনজন বিজ্ঞানীর প্রথম অক্ষর নিয়ে তৈরি করা হয়েছে এটা ইএমপি পাথওয়ে। হ্যাঁ, তিনজন বিজ্ঞানীর তিনটা প্রথম অক্ষর। তো গ্লাইকোলাইসিসের প্রথম ধাপে কি হয় বলতো? গ্লুকোজের সাথে যুক্ত হয় ফসফেট, যুক্ত হয়ে তৈরি হয় গ্লুকোজ 6 ফসফেট। এখানে এনজাইমটার নাম কি ছিল? হেক্সোকাইনেস, তাই না? হেক্সোকাইনেস। তারপরে গ্লুকোজ 6 ফসফেটের সাথে এটা কি হয়? ফ্রুক্টোজ 6 ফসফেট হয়। এটাতে এনজাইম লাগে হচ্ছে কি? আইসোমারেস। ফসফোগ্লুকোআইসোমারেজ। তারপরে সেখান থেকে হয় ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এখানে এনজাইম লাগে ফসফোফ্রুক্টোকাইনেস। এই যে তোমার 3 নম্বর এনজাইমটা বললাম না, ফসফোফ্রুক্টোকাইনেস, এটাকে বলা হয় এখানে অ্যালোস্টেটিক এনজাইম। অ্যালোস্টেরিক এনজাইম বলা হয়। কেন বলা হয়? কারণ পুরো বিক্রিয়াটা সে নিয়ন্ত্রণ করতেছে, বুঝছো? প্রধান নিয়ন্ত্রণকারী এনজাইম, প্রধান নিয়ন্ত্রণকারী এনজাইম এখানে এই বিক্রিয়াতে, বুঝছো? মানে এই পুরা গ্লাইকোলাইসিসে। তারপরে সেটা ভেঙে যায়, তাই না? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট ভেঙে যে তৈরি করে গ্লিসারআলডিহাইড 3 ফসফেট এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। এখানে এনজাইমটার নাম হচ্ছে অ্যালডোলেস। এই প্রথম চারটা ধাপ পড়বা, বাকিগুলা পড়তে হবে না। এখন খেয়াল করো,
গ্লাইকোলাইসিসের কিন্তু 9টা ধাপ। কয়টা ধাপ? 9টা। তার মধ্যে 1, 3 আর 9 এরা হচ্ছে একমুখী, একমুখী ধাপ, বুঝছো? বাকিগুলা দ্বিমুখী, বাকিগুলা দ্বিমুখী। এখন এখানে সবগুলো এনজাইম দ্রবণীয়। এই পর্যায়ের সবগুলো এনজাইম কি? দ্রবণীয়, পানিতে দ্রবণীয়, বুঝছো? এখন কথা হচ্ছে, আমাদের আমাদের কিন্তু হিসাব করতে হবে যে কয়টা এটিপি তৈরি হয়েছে। 1 এবং 3 নাম্বার ধাপে কি হয় দেখো, এটিপি খরচ হয়, দুইটা এটিপি খরচ হয়, দুইটা এটিপি খরচ হয়। এবং তোমার দুই অণু, আমাদের মোট এই ধাপে মানে গ্লাইকোলাইসিসে দুইটা কি তৈরি হয়? NADH প্লাস H প্লাস তৈরি হয়, আর দুইটা এটিপি তৈরি হয়। এটা হচ্ছে আমাদের মোট তৈরি হওয়া জিনিস। আর খরচ হওয়া জিনিস হচ্ছে দুইটা, খরচ হচ্ছে এটিপি, দুইটা এটিপি খরচ হয়েছে 1 নাম্বার এবং 3 নাম্বার ধাপে। হ্যাঁ, 1 এবং 3 নাম্বার ধাপে দুইটা এটিপি খরচ হয়েছে। আর উৎপন্ন হয়েছে দুইটা NADH প্লাস H প্লাস আর দুইটা এটিপি। তাহলে দেখো, দুইটা এটি NADH থেকে 2 গুণ 3, মোট 6টা কি পাওয়া যায়? এটিপি পাওয়া যায়। কারণ একটা NADH থেকে 3টা এটিপি পাওয়া যায়। কয়টা এটিপি পাওয়া যায়? 3টা। তাহলে 2 ATP আর 6 ATP মোট কত হইলো? 8 ATP। ঠিক আছে, 8টা এটিপি তৈরি হইলো। কিন্তু খরচ হয়েছে কয়টা বলো তো আগে? খরচ হয়েছে কয়টা? দুইটা। তাহলে মোট তৈরি হয়েছে 8টা এটিপি, খরচ হয়েছে কয়টা এটিপি? দুইটা। এই জন্য এখানে মোট এটিপি থাকলো কয়টা? 8টা থেকে দুইটা চলে গেলে 6টা, 6টা এটিপি থাকলো। মনে থাকবে? এবার অ্যাসিটাইল কই? অ্যাসিটাইল কই? এখন আমাদের গ্লাইকোলাইসিসে তৈরি কি হয়েছে বলো তো? আমাদের তৈরি হয়েছে পাইরুভিক অ্যাসিড। কি তৈরি হয়েছে? পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিডটা হলো 3 কার্বন বিশিষ্ট। পাইরুভিক অ্যাসিড কয় কার্বন? 2 কার্বন, এই 3 কার্বন। এইটা পরে ভাঙে যায়, বুঝছো? এখানে পাইরুভিক অ্যাসিডটা কি হয়? এখানে ভেঙে যায়, কারণ লাস্টে তৈরি হয়েছে পাইরুভিক অ্যাসিড। এইটা এখানে আসছে, তৈরি করছে কি তোমার 2 অণু অ্যাসিটাইল করে, আর হচ্ছে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, আর 2 অণু NADH প্লাস H প্লাস। তাহলে এখানে দেখো, মনে রাখবা, আমাদের যখন গ্লাইকোলাইসিস হয়েছিল তখন এক পাশে তৈরি হয়েছিল হলো গ্লিসারলডিহাইড 3 ফসফেট, আর এক পাশে তৈরি হয়েছিল ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, তাই না? এটা কিন্তু দুইটা ধাপ, বুঝছো? এই পাশে একটা, এই পাশে একটা। তাহলে আমাদের পাইরুভিক অ্যাসিড কয়টা আসবে? দুইটা আসবে। দুইটা পাইরুভিক অ্যাসিড থেকে দুইটা অ্যাসিটাইল কয়ে আসবে। অ্যাসিটাইল কয়টা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট। কয় কার্বন? 2 কার্বন। আর 2 অণু কি আসবে? কার্বন ডাইঅক্সাইড আসবে। 2 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 2 অণু NADH প্লাস H প্লাস। তাহলে এখান থেকে এটিপি আসবে কতটুকু? এটিপি আসবে হচ্ছে 2 গুণ 3। 2 গুণ 3 মানে 6 অণু এটিপি আসবে। তাহলে আমরা অ্যাসিটাইল কোয়ে হচ্ছে, এখান থেকে আমরা 6 অণু কি পাবো? এটিপি পাবো। তাহলে এই অ্যাসিটাইল কোয়েটা হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের মধ্যেকার রাসায়নিক বন্ধন। কারণ কি? এই অ্যাসিটাইল কোয়েটা পরের ধাপে যাবে। এই অ্যাসিটাইল কোয়েটা কি হবে? পরের ধাপে যাবে, অর্থাৎ ক্রেবস চক্রে যাবে। তাহলে ক্রেবস চক্রে যখন যায়, ক্রেবস চক্রটা কোথায় হয় বলো তো? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে হয়। মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। এটাকে বলা হয় TCA সাইকেল। কি বলা হয়? TCA সাইকেল বলা হয়। TCA সাইকেল বা TCA চক্র কেন বলা হয়? কারণ এখানে প্রথম উৎপাদিত পদার্থটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। প্রথম উৎপন্ন পদার্থের নাম কি? সাইট্রিক অ্যাসিড।
সাইট্রিক অ্যাসিডের মধ্যে কার্বক্সিলিক মূলক থাকে তিনটা। কয়টা থাকে? তিনটা থাকে। এটাকে বলে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড বলা হয়। কি বলা হয়? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। কারণ তিনটা কি থাকে? কার্বক্সিলিক অ্যাসিড থাকে। বুঝছো? এই জন্য এটাকে বলা হয় টিসিএ সাইকেল, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। তো এইখানে প্রধান নিয়ন্ত্রক, প্রধান নিয়ন্ত্রক কে বলতো? এটা হলো কি? অ্যালোস্টেটিক এনজাইম, অ্যালোস্টেটিক এনজাইম। এটার নাম কি? আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস, আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস। এই যে এনজাইমটা, এটা হচ্ছে প্রধান নিয়ন্ত্রক এনজাইম। এখন একটু আগে কি তৈরি করছিলাম বলো তো? আগের ধাপে তৈরি হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, তাই না? এই যে অ্যাসিটাইল কোয়ে, এইটা যুক্ত হবে কার সাথে বলো তো? যুক্ত হবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটাকে বলা হয় আবাসিক অণু। কি বলা হয়? এটাকে বলা হয় আবাসিক অণু। কেন আবাসিক অণু বলা হয়? কারণ এটা আগে থেকেই থাকে, মাইটোকন্ড্রিয়াতে আগে থেকে অবস্থান করে। এই জন্য এটাকে বলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটা কয় কার্বন? চার কার্বন। কয় কার্বন? চার কার্বন। আর এটা দুই কার্বন। তাহলে মোট কয় কার্বন হলো বলো তো? ছয় কার্বন। তার নাম কি? সাইট্রিক অ্যাসিড। তার নাম হলো সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডের কার্বন কয়টা বলো? ছয় কার্বন। মনে থাকবে? তো এই যে ক্রেফ চক্র, এই ক্রেফ চক্রে মোট ছয় অণু কি তৈরি হয়? মোট ছয় অণু এনএডিএস প্লাস এইচ প্লাস উৎপন্ন হয়। দুই অণু এফএডিএস টু উৎপন্ন হয়। আর দুই অণু এটিপি আসে। কয় অণু? দুই অণু এটিপি। তো ছয় তিন ছয় 18। কয় অণু আসলো? তিন ছয় 18 অণু এটিপি। দুই দুগুণ চার এটিপি আর দুই এটিপি, মোট 24 এটিপি। কারণ এক অণু এনএডিএস থেকে তিন অণু এটিপি আসে, এক অণু এফএডিএস থেকে দুই অণু এটিপি আসে। আর এখানে দুই অণু এটিপি আছে আগে থেকেই। তাহলে 18 প্লাস 4 প্লাস 2 কত হইলো? 24 অণু এটিপি। কত অণু এটিপি? 24 অণু এটিপি। তাহলে ক্রেফ চক্র থেকে কত এটিপি আসে বলো তো? 24 অণু এটিপি আসে। তিন ছয় 18, 18 অণু এটিপি। দুই দুগুণ চার অণু এটিপি আর দুইটা এটিপি আছে। তাহলে মোট 24 অণু এটিপি। তাহলে প্রথম ধাপ থেকে আসে 6 অণু এটিপি, পরের ধাপ থেকে 6 অণু, এখন আসলো 24 অণু। তাহলে মোট 36 অণু এটিপি আসলো। বুঝতে পারছো? এভাবে করে জিনিসটা বুঝতে লাগবে। এখন অবাত শোষণ আছে না? অবাত শোষণ, অবাত শোষণ। এটা এটা ধাপ কয়টা? দুইটা ধাপ। কয়টা ধাপ? দুইটা ধাপ। একটা গ্লাইকোলাইসিস, একটা পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ চারণ। তো এখানেও কিন্তু কি আছে? গ্লাইকোলাইসিসটা আছে, বুঝছো? এখানে কিন্তু গ্লাইকোলাইসিস হবে, এবং গ্লাইকোলাইসিস থেকে কি হবে? পাইরুভিক অ্যাসিড হবে। কি হবে? পাইরুভিক অ্যাসিড হবে। এবং দুই অণু এটিপি আসবে। কয় অণু এটিপি আসবে? দুই অণু এটিপি আসবে। আর দুই অণু কি আসবে? এনএডিএস প্লাস এস প্লাস। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে এখানে তো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন নাই, বুঝছো? এই জন্য এই যে এনএডিএস প্লাস এস প্লাসটা, এটা কোনো কাজে লাগবে না, বুঝছো? এটা কাজে লাগবে না। এই যে এটিপিটা আছে না, এখান থেকে 2 গুণ 10, 20 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হবে। কত কিলো ক্যালোরি? 20 কিলো ক্যালোরি। কারণ জানো কি, এক অণু এটিপি থেকে 10 কিলো ক্যালোরি শক্তি আসে। কত কিলো ক্যালোরি শক্তি? 10। তাহলে মোট 20 কিলো ক্যালোরি শক্তি আসবে হচ্ছে আমাদের এই অবাত শোষণের গ্লাইকোলাইসিস থেকে।
জিনিসটা বুঝছো? সেটা এখন আমাদের সবজ শোষণ যে পড়লাম, মনে রাখবা যে এক অণু গ্লুকোজ যদি আমরা পোড়াই, এক অণু গ্লুকোজ থেকে 686 ক্যালোরি শক্তি আসে, বুঝছো? এক অণু গ্লুকোজ থেকে 686 কিলো ক্যালোরি শক্তি আসে। কিন্তু আমরা এখানে পাই হচ্ছে 36টা এটিপি। কত এটিপি পাই? 36 অণু। 36 × 10 কত? 360 কিলো ক্যালোরি। এত শক্তি পাওয়া যায়। তাহলে মোট শক্তিটা কত পার্সেন্ট হইলো বলো তো? 55.4%। তাহলে এখানে হারটা কত? শক্তির হারটা কত? শক্তির হারটা হচ্ছে 55.4% বা তারও কম। তাহলে এখনো গ্লুকোজ থেকে যাই শক্তি পাওয়ার কথা, আমরা পাচ্ছি কত? 360 কিলো ক্যালোরি, তাই না? আচ্ছা, মনে রাখবা শোষণের জন্য তাপমাত্রা কত লাগে? শোষণের তাপমাত্রা লাগে 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি? 20 থেকে 35 ডিগ্রি। কিন্তু ফটোসিনথেসিসে কত লাগে? ফটোসিনথেসিসে লাগে 22 থেকে 35। এটা কিন্তু ভুল করবা না, হ্যাঁ? এটা কিন্তু মাথায় রাখবা যে শোষণে তাপমাত্রা কত লাগে? 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। এবং যদি তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে যায়, উপরে গেলে কি হয়? শোষণ আস্তে আস্তে হ্রাস পায়। শোষণ কি হয়? হ্রাস পায়। এখন শোষণিক কোশেন্ট, শোষণিক কোশেন্ট এটা কার কত? এটা মাথায় রাখবা, ঠিক আছে? গ্লুকোজে কত? গ্লুকোজ হচ্ছে 1। অলিক অ্যাসিডে, অলিক অ্যাসিডে কত? অলিক অ্যাসিড 1.33। সরি, অলিক অ্যাসিডে হচ্ছে 0.71। 0.71। আর ম্যালিক অ্যাসিডে হচ্ছে 1.33। 1.33। তারপরে অবাধ শ্বসনের ব্যবহারগুলো আছে না? এটা পড়বা, রিডিং পড়বা এবং ভালো মতো পড়বা। অবাধ শ্বসনের ব্যবহার, এটা নিজের কাজ। কি কি ব্যবহার আছে বলো? অ্যালকোহল তৈরিতে, দুগ্ধ শিল্পে, ভিটামিন তৈরিতে, ঠিক আছে? তারপরে আরো যে ব্যবহারগুলো আছে, পাট শিল্পে, চামড়া শিল্পে, হ্যাঁ, ভিনেগার তৈরিতে। কি কি কাজে ব্যবহারগুলো আছে এটা সব ছোটস্থ করবা। এটা থেকে প্রশ্ন থাকে কিন্তু, এটা থেকে প্রশ্ন থাকবে এবং আমার প্রশ্ন থাকবে আমার পরীক্ষাতেও। এই অধ্যায়টা ভালো মতো পড়বা, এখান থেকে মেডিকেলও প্রশ্ন থাকবে 100%। এই অধ্যায় থেকে মিস যায় না কোনোবারই। সো এই অধ্যায়টা ভালো মতো বেশি বেশি পড়বা। বিশেষভাবে এদের কাজগুলা, এদের বৈশিষ্ট্যগুলা, হ্যাঁ, বৈশিষ্ট্যগুলো ভালো মতো জানবা। ছক আছে, অনেকগুলা ছক আছে, ছকগুলা পড়বা, হ্যাঁ। প্রভাবকগুলা পড়বা। তাপমাত্রা, কি কি প্রভাবক আছে, অভ্যন্তরীণ প্রভাবক, বাহ্যিক প্রভাবক, এগুলো নিজে নিজে লিখে লিখে পড়বা। এগুলো মুখস্থ করা দেওয়ার মতো না, নিজে মুখস্থ করবা, পরীক্ষায় দিবা, কোনটা ভুল হয় সেটা দেখবা। মন থাকবে? ঠিক আছে, যাও তাহলে। শেষ, অধ্যায় তো শেষ।